চলে এসেছি আজকে আবার একটি অন্য গল্প নিয়ে। আজকের গল্প আমাদের অতি পরিচিত শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প নিয়ে। শিবরাম চক্রবর্তীর জন্ম 1903 সালে 3রা ডিসেম্বর এবং মৃত্যু 1980 সালে 28শে আগস্ট। তিনি ছিলেন একজন রম্য লেখক। এছাড়া কবিতা, প্রবন্ধ, নাটক, অজস্র হাসির গল্প লিখে গিয়েছেন। তার প্রথম প্রকাশিত দুটি বই হলো মানুষ ও চুম্বন। এছাড়াও তার অজস্র হাসির গল্প দ্বারা আমাদের সমৃদ্ধ করে গেছেন। আজ তারই একটি মজার গল্প পাঠ করে শোনাবো। শুরু হচ্ছে আজকের গল্প। ভূতে বিশ্বাস করো। শিবরাম চক্রবর্তী। ভূতে বিশ্বাস করো? কেউ যদি একথা আমায় জিজ্ঞাসা করে আমি বলবো না, একদম না। সত্যি ওদের ওপরে একটুও আমার আস্থা নেই। একবার একটা ভূতের কথায় বিশ্বাস করে যা নাকাল হয়েছি, আর যেরকম বিপদে পড়েছিলাম। ইস, ভূতটা কি ঠকানোই না ঠকিয়েছিল আমায়। সেদিন সিনেমায় সন্ধ্যার টিকিট না পেয়ে বাড়ি ফিরে এলাম ভারী মন নিয়ে। নিজের ডেক চেয়ারটিতে বসে বসে ভাবছি, নিজের ভূত ভবিষ্যতের ভাবনা না, ভবিষ্যতে নিজের ভূত হবার কথাও নয়। ভাবছি 9টার শোয়ে নিজেকে শোয়ানোটা মুলতুবি রেখে সিনেমা দেখা উচিত হবে কি। ভাবতে ভাবতে প্রায় 6:15 তখন হঠাৎ খুট করে এক আওয়াজ। চমকে মুখ তুলে তাকিয়ে দেখি আমার টুলের ওপর বসে একটি পাত্র, বেঁটে কাটো এক মানুষ। এ আবার কে রে? একে তো কখনো দেখিনি। এলোই বা কখন? কি করে এলো? খিল তো ভেতর থেকে লাগানো, ঘরে ঢুকলো বা কেমন করে? আমার মনের কথা টের পেয়ে লোকটি নিজে থেকেই জবাব দিল, আমার নাম অনিমেষ। আপনি আমায় চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। মাতার মোড়ে আমাদের লাল বাড়িটার সামনে দিয়ে অনেকবার আপনাকে যেতে আমি দেখেছি। তা হবে, কিন্তু মশাই আপনি এখানে ঢুকলেন কখন? দেখতে পাইনি তো। কেন, আপনার পিছু পিছুই এলাম যে। তাই হবে, ছোট্টখাট্টো বলে নজরে পড়েনি। তাছাড়া সিনেমার চিন্তা নিয়ে নিমগ্ন ছিলাম, অন্য সিনের দিকে মন ছিল না। যারা 1.5 ঘন্টা লাইনে খাড়া থেকে টিকিট না পেলে যা হয়। চোখ কান বলে কিছু থাকে না, খুব চোখা লোকেরও চোখে কানে ঢোকে না কিছু। বসুন বসুন, আমি বলি, যদিও বলাটা তখন বাহুল্য মাত্রই। আমার অনুরোধের অপেক্ষা না রেখে ভদ্রলোক বেশ জুত করেই বসেছিলেন। কি দরকার বলুন তো আমার কাছে? আপনাকেই তো আমার দরকার, বিশেষ দরকার, ভয়ঙ্কর দরকার, অনিমেষ বলে। অবাক করলেন? আমি অনিমেষকে দেখি, আপনাকে আমি কখনো দেখিনি, অথচ। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে দেখি ভদ্রলোককে। আপনি যদি একটা কাজ করেন আমার বড্ড উপকার হয়। তার বিনিময়ে যদি প্রাণ দেয়া সম্ভব হতো আমি দিতাম, কিন্তু তার আমার পক্ষে সম্ভব নয় বলে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। তবে প্রাণের চেয়ে দামি জিনিস আপনাকে আমি দিতে পারি, যাতে প্রাণ থাকে। যা না থাকলে প্রাণ থাকে না, যার অভাবে মানুষের প্রাণ যায়, সেই অমূল্য বস্তু দিতে পারি আপনাকে। টাকা, প্রচুর টাকা, যদি আপনি আমায় একটু সাহায্য করেন। আমি ডেক চেয়ারে সোজা হয়ে বসলাম। আবার দেখলাম লোকটাকে, চুলের থেকে পায়ের গোড়ালি অবধি ট্যাক ট্যাক করে। ওর ট্যাঁক অবধি দেখতে চেষ্টা করলাম। প্রচুর টাকার ট্যাঁকশাল জীবনে কটা দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, তারপর বললাম, তাহলে অবশ্যই আলাদা কথা। টাকার জন্য কি না করে লোকে, ডাকাতিও করে থাকে। এখন বলুন তো আপনার কাজটা কি? এমন কিছু কঠিন কাজ না, অনিমেষ আমাকে জানায়। মাতার মোড়ে সেই লাল বাড়িটা তো দেখেছেন,
সেখানে আপনি যাবেন। তার তেতলায় আমার শোবার ঘর। সেই ঘরে ঢুকে আলমারির মধ্যে একটা বইয়ের ভেতরে আমার উইল দেখতে পাবেন। সেই উইলখানা আপনাকে নষ্ট করতে হবে। নষ্ট করতে হবে? আপনার উইল? কিন্তু সে কাজ তো আপনি নিজেই করতে পারবেন মশাই। আহা, আমার হাতে তো আর তা নেই। মানে কথাটা হচ্ছে, এ ব্যাপারে আমার আর কোনো হাত নেই। সত্যি বলতে হাতই নেই আমার। হাত নেই? কেন? এই তো বেশ দুটো হাত রয়েছে দিব্যি। থেকেও না থাকার মধ্যে। বলার সঙ্গে ওর গলা ভারী হয়, মুখ কেমন ম্লান দেখায়। আসল কথা হচ্ছে আমি আর বেঁচে নেই। আদপেই আমি নেই কি না? গত বৃহস্পতিবারে আমি মারা গিয়েছি। হ্যাঁ, শুনে তো আমার প্রায় মূর্ছা যাবার জোগাড়। কিন্তু ব্যাপারটায় টাকার গন্ধ ছিল বলে স্মেলিং সল্টের কাজ করলো। কোনো রকমে নিজেকে সামলালাম। ও, মারা গেছেন বুঝি? আগে জল জ্যান্ত। বলতেই জলের মতন সব বোঝা গেল। উইলখানা কেন যে ওর হাত ছাড়া তাও বুঝলাম। মারা গেছি কি তার প্রমাণ চান? দেখতে চান আপনি? বলে অনিমেষ আমাকে দেখায়। বাতাসে ভর দিয়ে সরাত করে সে উঠে যায় ওপরে। টুলের থেকে উড়ে কড়িকাঠেই গিয়ে ওঠে। জমিদার থেকে বর্গাদার হয়ে দাঁড়ায়। আমার চোখও কড়িকাঠে ওঠে। নামুন, করছেন কি? ভদ্রভাবে বসুন, ভালো হয়ে লক্ষ্মীটির মতন। বলতে না বলতে ও ছাদের ভিতর দিয়ে গলে যায়। মাথাটা ওর গলিয়ে দেয় ওপারে। কাঁধের ওধারটা আর আমার চোখে পড়ে না। দৃষ্টির বাইরে চলে গেছে বেবাক। খালি ধরের আধখানা এধারে ঝুলে থাকে। সে এক বিশ্রী দৃশ্য, যার পণ্যায় খারাপ। দেখে আবার আমার মূর্ছা যাবার মতন হয়। আমি অস্ফুট আর্তনাদ করে উঠি। আমার আর্তস্বরে তারপর সে এধারে আসে, মাথা বার করে কড়িকাঠ ধরে ঝুলতে থাকে। ত্রিশঙ্কুর মতোই ত্রিশূন্যে দাঁড়িয়ে থাকে, আমার শঙ্কা 3 গুণ বাড়িয়ে। নেমে আসুন, নেমে আসুন চট করে। অমন নহুশের পেতাত্তার মতন করবেন না, আমি বেহুশ হয়ে পড়ব তাহলে। এমনিতেই ভূতে আমার বড্ড ভয়। অবশ্যই সত্যি বললে শুধু ভূত হয়তো অতটা ভয়ের নয়, কিন্তু ওদের ভুতুড়ে কাণ্ডই মানুষ ভয় খায়। এমনি তো কতই না ভূত জীবাণুর ন্যায় আমাদের আশপাশে ঘুরছে, কিন্তু কিলবিল করলেও তা জানা যায় না। কিন্তু তাদের কিল খেলে কি অন্য কোনোভাবে তারা জানান দিলেই জান যায়। বড় বড় বীররাও ভিমড়ি খান তখন। ভূত হচ্ছে পুলিশের মতোই, পাশ দিয়ে চলে গেলেও ভয় নেই, কোনো পরোয়া করি নে, কিন্তু ওদের কার্যকলাপেই ডরায়। কিন্তু ভূতেরা এই রকমই, সুযোগ পেলেই নিজের কেতদানি দেখাবে। ছোটবেলায় একটা বইয়ে নহুশের পেতাত্তার কাহিনী পড়েছিলাম। সেই থেকেই আমার জানা যে পেতাত্তাদের কোনো হুঁশ থাকে না। আমার সংশয় ব্যস্ত করতে হয়। আমাকে আপনি বিশ্বাস করুন। কাতর হয়ে সে বলে, যখন আমি কথা দিয়েছি তখন তার নচ্চর হবে না। ওই আলমারির আর এক কোণে আমার একটা নোট বই আছে। আমার সেই নোট খাতার মধ্যে খান 10 100 টাকার নোট পাবেন। খাতাখানা আমি আপনাকে দেখিয়ে দেব। সেই 1000 টাকা আপনার। হ্যাঁ, তাহলে তো হয় বটে। 1000-এ কে বেজারে? দুঃখ দৈন্যে অবশ্য হয়ে আছি। 10খানা 100 টাকার নোট পেলে একটা মোটা লাভ। এই দশাটা এখনকার মতন ফেরানো যায় এক্ষুনি। চলুন তাহলে। কিন্তু মশাই, জানতে ইচ্ছা হচ্ছে উইলখানা আপনি নষ্ট করতে চাইছেন কেন? বলবেন আমায়? তাহলে বলি শুনুন, ওর বিবৃতি শুনি। বাপের একমাত্র ছেলে, অগাধ সম্পত্তির মালিক আমি। বিয়ে থা করিনি। অত বড় বাড়িতে একলাই থাকতাম। আমার টাকা কড়ি বিষয় আশায় যা কিছু সব যাদবপুরের যক্ষা হাসপাতালে দিয়ে যাব,
এই ছিল আমার মনের বাসনা। সেরকম একটা উইলও আমি বানিয়েছিলাম, সেটা আমার অ্যাটর্নির কাছে আছে। কিন্তু তারপরে আর একটা উইল করে, মানে এই নতুন উইলটা যেটা নষ্ট করতে নিয়ে যাচ্ছি আপনাকে, এইটে করার আগের উইলটা আমার আইনত বাতিল হয়ে গেছে। কিন্তু এই উইলটা যদি ওড়ানো যায় তাহলে আমার আগেরটা আবার বলবৎ হবে। বুঝলাম, কিন্তু নতুন উইলটা বাতিল করতে চাচ্ছেন কেন? বাতলান তো। আমি সুধা। তাই তো বলছি, ভূতর জন্য মশাই। না না, ভূত নয়, কোনো ভূতের জন্য না। ভূতের জন্য কি কোনো ভূতের মাথা ব্যথা হয়? এ হচ্ছে ভূতর জন্য। আমার মাস্তুতো ভাই ভূত। ছেলেটাকে ভালো বলেই জানতাম একদিন। একটা বাড়িতে একলা পড়ে থাকি, দেখবার শুনবার কেউ নেই। ভূত মাঝে মাঝে আমার খবর নিত, তদারক করত, এসে দরদ দেখাতো খুব। এবার অসুখে পড়তে ভাবলাম যে হাসপাতালে যায়, সেখানে কেবিন ভাড়া নিয়ে থাকবো, বেশ হবে। কিন্তু ভূত বাধা দিল। অযাচিত এসে নিজের থেকে আমার সেবার ভার নিলে, আর এমন সেবা যত্ন করতে লাগলো যে আমি প্রায় সেরে উঠলাম। আমার বেশ মায়া পড়ে গেল ওর ওপরে। সেটা মনের কি অবস্থা আপনাকে বলে বোঝাতে পারবো না। মায়ালু অবস্থা বলতে পারেন। আমি বলি, সেই মায়ালু অবস্থায় দেখলাম চেহারাটা ওর গুন্ডার মতন চোয়ারে হলেও ভেতরটা ওর মাখনের মতনই মোলায়েম। তখন ওর প্রতি আন্তরিক মমতায় ওর স্নেহের প্রতিদান দিতেই, যদি আমি মারা যাই তাহলে আমার সব কিছুই ওই পাবে, এই রকম একটা উইল আমি জানালামও ভূতকে। আর এইটা করার পর থেকেই অসুখটা আমার বেঁকে দাঁড়ালো কেমন। ভূত এক বড় ডাক্তার ডেকে আনলো। তিনি দেখে শুনে বললেন, ভয়ের কিছু নেই, ওষুধে আর সেবাতেই সেরে উঠবেন। কিন্তু খবরদার ঠান্ডা যেন না লাগে। ঠান্ডা লাগলেই এর রুগীকে আর বাঁচানো যাবে না। শুনেই ভূতর চোখ যে ঝিলিক খেলতে দেখলাম, তাতেই আমি ঠান্ডা মেরে গেছি, হাড় হিম হয়ে গেছে আমার। বুঝলাম যে পুরোপুরি ঠান্ডা হবার আমার আর দেরি নেই। টের পেলাম সেই রাত্রিরে। মাঘের এই হাড় কাঁপানো কনকনে শীতে চারধারের জানালা সে খুলে দিল, গায়ের লেপ তুলে নিল আমার। তারপরে যা হবার তাই হয়েছে। ডবল নিউমোনিয়া হয়ে আমি মারা গিয়েছি। পটল তুলতে হয়েছে আমায়। এ তো মৃত্যু নয় মশাই, এ যে খুন, তাহা খুনই যে। আমি আঁতকে উঠি। আমি নিজের জন্যই দায়ী, আমি কিংবা আমার ওই উইলটায়। কিন্তু আমার আর একখানা উইলও যে করা আছে এ কথা হতভাগা জানে না। আর কিছু জানবার ছিল না। অনিমেষের পিছু পিছু আমি বেরোলুম। রাস্তায় নেমে ওর আর দেখা নেই। লাল বাড়িটার কাছে গিয়ে সাড়া পেলাম তার। সদর দরজায় প্রকাণ্ড এক তালা ঝুলছে। খড়খড়ি জানালা সব ভেতর থেকে আঁটা, কোথাও কোনো ফাঁক নেই। সে দুবার ঠুকি কী করে? আপন মনেই বলছি। পাশের গ্যাস বাতিটা ফিসফিসিয়ে উঠল। পিছনের দিকে একটা খড়খড়ি পাল্লা ভাঙা, ভেতর দিয়ে আঙুল গলিয়ে ছিটকিনি খোলা যায়। জানালা গলে সামনে সিঁড়ি পাবেন, সোজা চলে যাবেন ওপরে তেতলায়। গেলামও তাই। যেতেই আলমারিটা আমায় ডাকলো, এই যে এইখানে, এর মধ্যেই উইলটা পাবেন। বলে উঠল আলমারি। তার খোঁপে খোঁপে বইয়ের গাদা। তার ভেতর থেকে খুঁজে বার করলাম উইলখানা। কিন্তু এখন কি করি? টেবিলের ওপরে দেশলাইটা পড়েছিল। দেখলাম সেও বেশ বলতে কইতে শিখেছে। আমাকে কিংকর্তব্য বিমূঢ় দেখে দেশলাইটা বললে, এই যে আমি এখানে আছি, আমাকে ধরো, আমায় দিয়ে ধরাও। ওর শিখায়
ওরই শিখানো মতন উইলটা ধরি। ধরতে ধরতে সেখানা ছাই হয়ে যায়। তখন আমি অনিমেষের দিকে ফিরি। এতক্ষণ সে দেশলাইয়ের ছদ্মবেশে আমাকে উৎসাহ দিচ্ছিল, কিন্তু সে আর ধরা দিল না, কিচ্ছুতেই আর নিজ মূর্তি ধরল না। আসল কথাটা তখন বাধ্য হয়ে জনান্তিকেই পারতে হলো। দেশলাইয়ের উদ্দেশ্যেই ছাড়লাম, কিন্তু মশাই, পুরস্কার কই? সেই 1000 টাকার হদিশ? এই যে আমার তলার খুবড়ির কোণের দিকে ডায়েরির বইটার ভেতর। আলমারিটা জবাব দিল আমায়। এমন সময় সদরে একটা মোটর এসে দাঁড়ানোর আওয়াজ পেলাম। আলমারিটা চেঁচাতে লাগলো, পালাও পালাও, আর দেরি করো না, প্রাণে যদি বাঁচতে চাও। খুনে গুন্ডাটা এসে পড়েছে, ভয়ঙ্কর ওর গায়ের জোর, তার ওপর আবার বারবেল ভাঁজা রীতিমতন। দেখতে পেলে আর তোমার এই কাণ্ড দেখলে তোমাকে আর আস্ত রাখবে না, মেরে ভূত বানাবে। তা কিন্তু বলে রাখছি, ভূত এলো বলে। জুতোর শব্দ শোনা যায় নিচের তলায়। ডায়েরির বইটা বাগিয়ে নিয়ে আমি দাঁড় করে নামি। সিঁড়ি ভেঙে টপ করে পিছনের ভাঙা জানালা দিয়ে যায়, তার ফাঁক দিয়ে টপকে যায়, তারপর এক রাম ছুট লাগায়। হাঁপ ছাড়ি বাড়ি ফিরে। বাবা, যা ভাড়াটা গেল! আর একটু হলেই গেছলাম। ভূতর হাতে মার খেয়ে ভূত হতাম এতক্ষণে। আর একটা ভূত, অনিমেষের সাঙ্গাত হতে হতো, আর ভূতর হতো 2 নম্বর, আর একখানা খুন। আজ আবার ছিল আর এক বৃহস্পতিবার এবং বারবেলা। এখন এর ওপর সেই বারবেল ভাঁজা ওস্তাদ এসে পড়লে দেখতে হতো না মোটেই। যাক, অমন তারার মধ্যেও নোটের তারাটা হাতাতে ছাড়িনি, হাতছাড়া করিনি নোট বই। দৌড়ঝাঁপ যতই হোক, ডায়েরির বইটা বুকের মধ্যে করে এনেছি, ফেলে আসিনি আর। সমস্ত টাকা তার মধ্যেই ইনট্যাক্ট, আমার ট্যাঁকেই বলতে গেলে। নোট খাতাটা খুলি, ও মা, এর ভেতর অর্ধেক পাতা যে উয়ে খাওয়া। মোলার দুটোকে ঠিক রেখে ভেতরে ভেতরে কাজ সেরেছে, নিখুঁত উই শিল্পেই বলতে হয়। খুলতেই খাতার অর্ধেক ঝুরঝুর করে খসে পড়ে, এক ঝুড়ি নোট সেই সাথে। এগুলোকেও বাকি রাখেনি, কুড়ে কুড়ে খেয়েছে। সেই কারি থেকে নোটের কুড়িগুলি জোড়া তারা দিয়ে হয়তো বা একখানা বানানো যায়, আর তাই বা কম কি। সর্বনাশে সমুৎপন্নে পণ্ডিতরা অর্ধেক ছাড়েন। এখন পরিশ্রমের সবটাই যখন পণ্ড, তখন 90 ভাগ না হয় আমি বাদ দিলাম। তা বরবাদ দিয়েও 100 থাকে, সেই বা মন্দ কি। এ বাজারে 100 টাকায় এমন কি কম? কিন্তু উইয়ের কেরামতির সঙ্গে কি আয় পারি কি আমি? উইয়ের কাছে আয় তো ছেলে মানুষ, নিতান্তই এক বচন, একেবারে নাম মাত্রই। যা হোক, জোড়া তারা দিয়ে তাহলে খাড়া করে তুলি একখানা। 100ই বটে। 18খানা টুকরো আঠার সাহায্যে একটা কাগজের পিঠে আঠার পরে সে যা 100 হলো, দেখবার মতোই, দেখে তারিফ করার মতনই। হ্যাঁ, চেহারার দিক দিয়ে 100 টাকার নোটের চেয়ে একটু বেশি লম্বা চওড়ায় যদিও, কিন্তু তা হলেও তার জন্য আমার বেশি দাবি নেই। 100 টাকা পেলেই আমি খুশি হব। এমনকি 10% ডিসকাউন্ট দিয়ে 90 নিতেও নারাজ নই। টাকায় যদি নাই মেলে, আনা এলেও ক্ষতি নেই। 90 আনা পেলেও লুফে নেব। 90 পয়সা কেউ দিলেও বর্তে যায়। কিন্তু জাল নোট ঠিক এটা না হলেও এই ভেজাল নোট কোনো দামে কি কেউ কিনতে চাইবে? বলো ভাই, তোমরাই বলো। এর পরেও কি কেউ ভূতে কখনো আর বিশ্বাস করতে পারে? আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে।
এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন এটি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুরোধ অনুযায়ী গল্প বলার চেষ্টা করব।